যখন আমি সিলেটের এটিএস বাংলা বিভাগীয় প্রধান, আর সিলেটের যে মৎস্য সম্পদ যেটা আছে, এখন আমি আমার এলাকায় যেটা আমি দেখতে পাচ্ছি যে অনেকে জাল দিয়ে যে মাছ ধরে, তারা এখন আর জাল দিয়ে মাছ ধরতে ওই পেশাটা ছেড়ে দিচ্ছে, কারণ আগের মতো নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এটা কারণ হচ্ছে যে আমাদের যে এই হাওরগুলো যারা মৎস্য সম্পদ, যে আমাদের একটা কথা আছে জাল যার জলাধার, কিন্তু এটা এখন নাই। যার প্রভাব আছে, টাকা আছে, তারই হচ্ছে জলাধার এই জায়গা। এখন তারা যখন মাছ মারার পরে মাছ মারাটা নিষিদ্ধ, মাটির ভেতর থেকে মাছ মারা যাবে না, এগুলো তারা মেরে ফেলে। যার কারণে এখন আমাদের যে এই সিলেটের সুস্বাদু মাছ, যেটা রানী মাছ, আইড় মাছ, বোয়াল মাছ, এই সুস্বাদু মাছগুলো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় এই যে আপনার পলিথিন ফেলা হয় নদীতে, যার কারণে আর মাছ অভয়ারণ্য হিসাবে এখানে থাকতে পারছে না। তো আমাদের এই যে সিলেটের যে মৎস্য সম্পদ, সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে এসব কারণে। আর যারা মৎস্য সম্প্রদায়ের মানুষ, তাদের হাতে কিন্তু এই মাছ মারার কোনো সুযোগ নেই, কারণ প্রভাবশালীরা, টাকাওয়ালারা বিভিন্ন জায়গায় তারা এগুলো নিয়ে নিচ্ছে, লিজ নিয়ে নিচ্ছে, তাদেরকে ম্যানেজ করে। তো এইটা একটু গুরুত্ব দেওয়া দরকার। আর আরেকটা বিষয় আমি না বলতে পারছি না, সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন যাবৎ এই সিলেটের, বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের মানুষ বসবাস করছে, লন্ডন, আমেরিকা সহ, কিন্তু আজ পর্যন্ত সিলেটের এই যে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা উসমানী, এখনো আন্তর্জাতিক রূপ পায় নাই। যার কারণে থার্ড এবং ফোর্থ যে জেনারেশন আছে বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের সিলেটের, তারা কিন্তু আসার উৎসাহ হারিয়ে ফেলছে। আপনাদের তো সিলেটে আমরা ধারাবাহিক প্রণয়ন কমিটির প্রথম শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম আঞ্চলিক জনশুনানি আজকে হলো সিলেটে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সাথে সফল একটি আলোচনা হয়েছে। এখানে অন্তত প্রায় 70 জনের মতো আমাদের অংশগ্রহণকারী, প্রায় 300 জনের ভিতর থেকে, যারা তাদের মতামতগুলো দিয়েছেন। এবং সেই মতামতের ভিতর দিয়ে একদিকে যেমন আঞ্চলিক এবং এইখানকার স্থানীয় সমস্যাগুলি সামনে এসেছে, অপরদিকে আমাদের জাতীয় পর্যায়ে যে সমস্ত সমস্যা আমরা আলোচনা করি তারও প্রতিফলন আমরা এখানে দেখেছি কিভাবে বড় বড় প্রকল্প এই এলাকার জন্য নেওয়া হয়েছে, কিন্তু তার শেষ পর্যন্ত তার শেষও হয়নি এবং তা ব্যয়বহুলভাবে এখনও অসম্পূর্ণভাবে রয়ে গেছে। এটা যেমন একদিকে বিমানবন্দর, অন্যদিকে হাইটেক পার্ক, অন্য পাশে যখন স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রকল্প রয়েছে। এখানে খুব বড়ভাবে পরিবেশ, হাওর, আপনার পাথর ভাঙা, প্রাকৃতিক অন্যান্য বিপর্যয়, বন্যা, পরিবেশ সাথে সাথে আমাদের এখানে যে পর্যটনের সুযোগ ইত্যাদি আলোচনাগুলো বড়ভাবে এসেছে। এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের আলোচনা বড়ভাবে এসেছে। সেখানে একদিকে যেমন রয়েছে শারীরিক প্রতিবন্ধীরা, হিজড়া জনগোষ্ঠীরা, একই অপরদিকে রয়েছে আমার আদিবাসী সম্প্রদায়, সমতল এবং আপনার পাহাড়ের ইত্যাদি। যুবকদের কর্মসংস্থান এবং তাদের দক্ষতার ক্ষেত্রে ঘাটতি এবং একই সাথে বিদেশে চলে যাওয়ার প্রবণতা, এটাও বড়ভাবে কিন্তু আমাদের আলোচনার ভিতরে স্থান পেয়েছে। দেশের নাগরিকদের ভূমিকা এবং তাদের ভিতরে এই সামাজিক আন্দোলনের ভূমিকার ভিতর দিয়ে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে সামনে এগোনো যাবে, সেটার ব্যাপারেও বহু ধরনের আমাদের প্রস্তাব এসেছে। সবচেয়ে আমাদের একটি কৌতূহলদীপক আলোচনা যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশে কিভাবে আমাদের যারা সরকারি কর্মচারী ছিলেন তারা কিভাবে ব্যবসায়ী হয়ে গেলেন এবং সেই সরকারি কর্মচারীরা ব্যবসায়ী থেকে কিভাবে রাজনীতিবিদ হয়েছেন, অপরদিকে কিভাবে ব্যবসায়ীরা ক্রমান্বয়ে রাজনীতিবিদ হয়েছেন আর রাজনীতিবিদরা কেমন করে ব্যবসায়ী হয়ে গেছেন। এই আলোচনাটাও এসেছে, কিন্তু শেষ বিচারে সবাই বলেছেন কোথায় যেন এখনও ভীতি বিদ্যমান, কোথায় যেন একটা আস্থার সংকট রয়েছে। এইটা যেন আমাদের আগামী দিনের সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট না করে দেয়। সেই জন্য সকলকে সম্মিলিতভাবে বাংলাদেশের এই নতুন সম্ভাবনাকে ধরে রাখতে হবে, আগামীতে এগিয়ে নিতে হবে। স্যার, এই যে ভীতি এবং আস্থার সংকটটা বলছেন, আপনি কি মনে করছেন কেন আসলে এখন মানুষের মধ্যে সেই ভীতি বা আস্থার সংকটটা রয়ে গেছে? এই উত্তর যদি জানতাম তাহলে কি আর আমি এখানে আসি নাকি? ভালো থাকবেন। আমি আপনাকে বলি, এটা কি আমি বলতে পারবো নাকি? যার না তার ভিতর তাই প্রশ্ন করে, এইটা উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে? আমি আপনাকে বলতে পারি, আমি বলি আপনাকে, আমরা যে এই আলোচনাগুলো করলাম, এই আলোচনার ভিত্তিতে আমরা কিছু একদিকে যেমন কিছু মানে এটার মূল সমস্যার কারণগুলো কি
সেগুলিকে উদ্ঘাটন করব এবং এই কি প্রক্রিয়ায় এই ধরনের দেশের থেকে টাকা অর্থ পাচার হয়ে যায়, ব্যাংকের টাকা ফেরত যায় না, কর কেউ দেয় না, একই রকমভাবে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে চুরি হয়, এইগুলোকে কেন হয় সেই প্রক্রিয়াগুলোকে আমরা উন্মোচন করার চেষ্টা করব, যাতে করে আগামী বাজেটে অথবা আগামী দিনে যে সমস্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা যে সমস্ত রাজনৈতিক তৎপরতা হবে এইগুলি সমাধানের পক্ষে কাজ করতে পারে, সেইটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অর্থাৎ অন্য যে সমস্ত সংস্কারের উদ্যোগ আছে বা হবে বা রাজনৈতিক প্রক্রিয়া হবে, সেগুলো যেন এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার ক্ষেত্রে মনোযোগী হতে পারে, সেটি আমাদের চেষ্টা। ভালো থাকবেন। এই যে বন্ধ, মজুরি নাই, বেকারত্ব, 24 ঘন্টা হোক 72 ঘন্টা হোক, আপনাদের ছোট ছোট বাচ্চাদের কথা ভাবেন, তাদের খাবারের আমার নাম ডক্টর নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ থাকেন, তাদের মালিকানা নেই, তারা শত শত বছর যাবত এখানে থাকতেছে, এটা তাদের একটা কিছু কিছু জমি তাদেরকে দেওয়া হয় লিজ হিসাবে আর কি, ভোগ করতে পারে। তাও দেখা যায় আমাদের অবজারভেশন হচ্ছে, আমাদের গবেষণার ফল হচ্ছে যে প্রত্যেকটা বাগানে একটা বাবা মারাও যথেষ্ট পরিমাণে ওই যে বিশেষ করে যেটা অ্যালকোহল, যেটা আমরা বলি আর কি পাক্কা, ওইটা এবং এটা আরেকটা বাগানের মধ্যে তাহলে অ্যালকোহল কেন থাকে? তারা তো বাংলাদেশের মানুষ, তারা তো বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী 99% অলমোস্ট গার্ডিয়ানরা তারা বলে শেষ করছে, সেটা হচ্ছে যে ওদের একটা পারসেপশন হচ্ছে। এখন আমি সিলেটের এটিএন বাংলা বিভাগীয় প্রধান। আর সিলেটের যে মৎস্য সম্পদ যেটা ওনারা শোনেন নাই, কিন্তু যদি নাগরিকদের জবাবদিহিতার পদ্ধতিটা কণ্ঠস্বর করে এই পরিস্থিতিটা কেন হলো, সরকারের তো সব নিজেদের টাকা পয়সাকে তসরুপ করলো,